আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। সংকেত আসছিল গত বেশ কিছুদিন ধরে যে বাংলাদেশের ব্যাপারে মনস্থির করে ফেলেছে আমেরিকা। আর এদিক সেদিক উঁকি ঝুঁকি দেয়া নয়, বাংলাদেশে যা করার সেটা করবে ভারত। ভারতের ওপর এই নির্ভরতা যে নিল আমেরিকা, এটা কোনো আচমকা নেওয়ার সিদ্ধান্ত নয়। আপনাদের হয়তো মনে আছে, গত ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে নরেন্দ্র মোদীকে পাশে বসিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, বাংলাদেশের ভার আমি বন্ধু মোদীকে দিয়েছি। বলেছিলেন বটে, তবে মার্কিন প্রশাসনে বসে থাকা ডিপ স্টেটের ঘুঘুরা ট্রাম্পের কানে অন্য কিছু মন্ত্র দেয়। তারা তাদের পুরনো অভ্যেস, যেটা নিজের নাক কেটে অপরের যাত্রাভঙ্গ, সেটা ছাড়তে পারেনি ট্রাম্প আসার পরেও। তার ওপর বাণিজ্য শুল্ক বা ট্যারিফ নিয়েও লেগে গিয়েছিল ভারত আমেরিকা বা ট্রাম্প মোদি দুই বন্ধুর মধ্যে তীব্র মন কষাকষি। এই দুয়ে মিলে পিছনে চলে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু ভাবনার চাকা যে ঘুরছে তার ইঙ্গিত মিলছিল আমেরিকার নানান কথায় ও কাজে। কিছুদিন আগে সে দেশের গোয়েন্দা মহাপরিচালক তুলসি গ্যাবার্ড, তিনি মধ্যপ্রাচ্যের দোহায় বসে এক বিবৃতি জারি করে স্পষ্টভাবে বলে দেন যে লক্ষ কোটি ডলার খরচ করে অন্য দেশের সরকার বদলের চেষ্টা আর করবে না আমেরিকা। কারণ এতে আমেরিকার আখেরে খারাপ ছাড়া ভালো হয়নি, কারণ বন্ধুর চেয়ে শত্রু তৈরি হয়েছে বেশি। তুলসীর এই কথায় আছে যে আমেরিকার পথ পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত। আর এটা তো জানা কথা, বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত শেখ হাসিনা সরকারের পতন ঘটেছিল যে ষড়যন্ত্রের দরুন। সেই ষড়যন্ত্রের মূল মাথা ছিল আমেরিকা। ভুল করলে ভুল শোধরাতে হয়, সেই শুধরে নেয়ার চেষ্টা যে বাংলাদেশের ক্ষেত্রেও করবে আমেরিকা, সেটা জানাই ছিল। আর সেটাই হয়েছে এতদিনে। আমি এই বিষয়টি নিয়ে এর আগে অনেকবার বলেছি যে ভারত আমেরিকার সম্পর্ক ঠিক হয়ে যাবে এবং বাংলাদেশের ব্যাপারে ভারতের ওপরে নির্ভর করতে হবে ট্রাম্পকে, কারণ এটা ছাড়া উপায় নেই। কিভাবে ট্রাম্প প্রশাসন ভারতের হাতে বাংলাদেশের ভার তুলে দিলেন, সেই আলোচনায় যাওয়ার আগে কোন প্রেক্ষাপটে এটা ঘটল বিবেচনায় নিয়ে ভারতকে এই দায়িত্ব তুলে দিল আমেরিকা, সেই বিষয়টি না বললে আমেরিকার এই সিদ্ধান্তের পেছনের কারণ স্পষ্ট হবে না। দেখুন, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই দক্ষিণ এশিয়ার মার্কিন নীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে শুরু করেছিলেন। এই প্রসঙ্গে উঠে আসে ভারতের প্রতি ট্রাম্পের মনোভাবের বিষয়টি এবং বিশেষ করে নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কের রসায়নটি। রাজনীতিতে ব্যক্তিগত বন্ধুত্ব বা বৈরিতার সম্পর্ক বড় কিছু অর্থ বহন করে না, এটা যেমন ঠিক, তেমনি ব্যক্তিগত স্তরের সম্পর্ক যে একেবারে মূল্যহীন তাও নয়। ব্যক্তিগত বন্ধুত্বের সম্পর্ককে আরো জমাট করে, ব্যক্তিগত বন্ধুত্বের যে সম্পর্ক সেটা দু দেশের সম্পর্ককে আরো জমাট করে। যেখানে দুজনের চিন্তার মিল ঘটে, ভাবনার মিল ঘটে, সেখানে ব্যক্তিগত সৌহার্দ্য সেই মিলকে আরো সিমেন্টিং করে দেয়। ভারতের সঙ্গে এই ব্যাপারে এক জায়গায় আসার মূলে আছে চীন সম্পর্কিত ভাবনা। আমেরিকার শত্রু এখন রাশিয়া নয়, চীন। চীনের অর্থনৈতিক, সামাজিক ও আগ্রাসী দাপট
না থামাতে পারলে দুনিয়া জুড়ে আমেরিকার যে প্রভাব, সে প্রভাব আর থাকবে না। তাই চীনকে সামলানো আমেরিকার সর্বোচ্চ প্রাথমিকতা। আবার ভারতেরও প্রধান শত্রু কিন্তু পাকিস্তান নয়, তার থেকেও বেশি হচ্ছে চীন। চীনে পাকিস্তান তো দু চারটে ওই জঙ্গি পাঠায়, জঙ্গি পাঠিয়ে ঝামেলা বাঁধায়, ওটা বড় ব্যাপার না। কিন্তু চীনের জোরেই যে পাকিস্তানের এত জোর, সেটা জানে ভারত। বারবার পাকিস্তানের জঙ্গিদেরকে যখন ইউনাইটেড নেশনসে যখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা উঠে তুলেছে ভারত, ওই চীন ভেটো দিয়ে সেগুলোকে থামিয়েছে। চীনের অন্য দেশের জমি আত্মসাৎ করার অভিপ্রায় বহু পুরনো, এটা ভারতের জানা। ভারতের এক বড় ভূখণ্ড এখনো চীনের দখলে। তারপরেও অরুণাচল নিয়ে দাবি জানাচ্ছে চীন, লাদাখ নিয়ে দাবি জানাচ্ছে। চীনের এই ভূমিকা দক্ষিণ পূর্ব এশিয়ার সমস্ত দেশ জানে। সুতরাং চীনকে দাবিয়ে রাখার চেষ্টা ভারতেরও। আর এখানেই আমেরিকা আর ভারতের কমন ইন্টারেস্ট। ট্রাম্প সাহেব সেটা বুঝেছেন। ট্রাম্প সাহেব এটা বুঝেছেন, এইটা মাথায় রেখে বুঝেছেন যে চীনকে মোকাবিলা করার জন্য ভারতকে ইন্দো প্যাসিফিক অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে গুরুত্ব দিতে হবে এবং ভারতের স্বার্থকে নিজের স্বার্থ বলে না দেখলে চীন বিরোধী প্ল্যান সফল হবে না। ইন্দো প্যাসিফিকে বাংলাদেশের অবস্থান এমনই গুরুত্বপূর্ণ যে বাংলাদেশকে কোনোভাবেই চীনের কাছে ঘেঁষতে দেবে না আমেরিকা, ভারতও দেবে না। এই কাজটা এতদিন আমেরিকা নিজে করবে ভেবেছিল। তাই সেন্ট মার্টিনস, হিউম্যান করিডর, চট্টগ্রামে মার্কিন সেনা ছাউনি ইত্যাদি নিয়ে খুব মাথা ঘামাচ্ছিল আমেরিকা। এই মাথা ঘামানোটা আবার ভারতের পছন্দ নয়, এটা স্বার্থের সংঘাত। আমেরিকা তাই আঞ্চলিক প্রভু হিসেবে ভারতকে মেনে নিয়ে বাংলাদেশে তার নিজের প্ল্যান থেকে সরে এসেছে। বাংলাদেশে দেখবেন, খেয়াল করলে দেখবেন যে কয়েক মাস আগেও বাংলাদেশে মার্কিনীদের যে দাপাদাপি চলছিল, সেটা এখন অনেকটাই থেমে গেছে, স্তিমিত। দ্বিতীয়ত, ব্যবসাদার মানুষ ট্রাম্প বাইডেন প্রশাসনের মতো নিজের নাক কেটে অন্যের যাত্রাভঙ্গে বিশ্বাসী নন। জঙ্গিতন্ত্র ও মৌলবাদের ঘোর শত্রু ট্রাম্প। বাংলাদেশ যেভাবে জঙ্গিবাদের কোলে ঢলে পড়ছে, সেটা 7 সমুদ্র 13 নদীর দূর থেকে এসে তিনি থামাতে পারবেন না, এটা ট্রাম্প জানেন। এই জঙ্গিতন্ত্র থামাবার একমাত্র ক্ষমতা আছে ভারতের। তাই বাংলাদেশকে সঠিক রাস্তায় ফিরিয়ে আনতে, জঙ্গিতন্ত্র থেকে মুক্ত করতে ভারত ছাড়া তার সামনে আর কোনো পথ নেই। তৃতীয়ত, যে অর্থনৈতিক গাড্ডায় আজ পড়েছে বাংলাদেশ, এটা থেকে তাকে বাঁচাতে বড় কোনো অর্থনীতিকে আশ্রয় না করলে বাংলাদেশের অর্থনীতি দাঁড়াতে পারবে না। এই বিষয়ে ভারত আর চীন ছাড়া আর কোনো দেশ নেই আশেপাশে। বাংলাদেশের অর্থনীতির প্রাণ হচ্ছে রেডিমেড গার্মেন্ট ইন্ডাস্ট্রি, সেটা আজ পতনের মুখে। কাঁচামাল নেই, কারখানায় চাঁদাবাজি, আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি, ভিয়েতনাম কম্বোডিয়ার ব্যাপক প্রতিযোগিতা, ভারত থেকে ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ হওয়া, সব মিলিয়ে বাংলাদেশের রেডিমেড গার্মেন্ট শিল্পের অবস্থা ভয়াবহ। আমেরিকা বুঝেছে ভারত পাশে না থাকলে বাংলাদেশ আরও নিচে নেমে যাবে, অতএব এখানেও ভারত ভরসা। আর এই সব বিষয়কে গুরুত্ব দিয়ে আমেরিকা ফিরে গেছে ফেব্রুয়ারির সেই দিনে, যখন ট্রাম্প মোদিকে পাশে বসিয়ে বলেছিলেন বাংলাদেশের বিষয়টা আমি প্রধানমন্ত্রীর ওপর ছেড়ে দিয়েছি, যাকে বলে ফ্রি হ্যান্ড দেয়া। সেটাই আর কি এখন সেটা কাজে হচ্ছে। এই যে খলিলুর রহমান দিল্লি এলেন, বৈঠক করলেন অজিত ডোভালের সঙ্গে, এই সবের পেছনেই আছে আমেরিকার সবুজ সংকেত। খলিলুর ডোভাল দ্বিতীয় বৈঠকটি হয়েছে
20 তারিখে আমেরিকা চেয়েছে বলে। সেখানে হাজির ছিলেন স্বয়ং সার্জিও গর, আমেরিকার রাষ্ট্রদূত তথা দক্ষিণ ও মধ্য এশিয়ায় আমেরিকার সরকারের বিশেষ প্রতিনিধি তিনি। সেই সভায় সার্জিও গর স্পষ্ট করে দিয়েছেন বাংলাদেশে ভারত সরকারের কি ভূমিকা হবে আগামী দিনে। বাংলাদেশের জঙ্গিতন্ত্রে লাগাম দেয়া, ভারত বিরোধিতা বন্ধ করা, ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচন করা, সেই নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেয়া, এমনকি অপরাধ ট্রাইব্যুনালের বাঁদরামি নিয়েও কড়া মন্তব্য করেছেন গর। এই সব কিছুই খলিলুর রহমানকে শুনতে হয়েছে আর কারণ নয়, সার্জিও গরের মুখ থেকে। মার্কিন রাষ্ট্রদূতের কথার পিঠে একসময় অজিত ডোভাল বলে দেন, অপরাধ ট্রাইব্যুনালকে দিয়ে যা খুশি রায় বার করে নিক না কেন সরকার, সেই রায়ের মেয়াদ তো মাত্র 2 মাস। তারপর শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার এসে অপরাধ ট্রাইব্যুনালকে তার শাস্তির আদেশ সমেত আস্থা করে ফেলে দেবে। কিভাবে সেটা হবে তার একটা নির্দিষ্ট রোড ম্যাপও বলে দেন অজিত ডোভাল। নির্বাচনে আওয়ামী লীগ থাকছেই, আর সেই নির্বাচনে প্রার্থী হিসেবে শেখ হাসিনা দাঁড়াবার সুযোগ পেলে তো কথা নেই। যদি তার প্রার্থীপদ বাতিল করে দেয় নির্বাচন কমিশন তাহলেও অসুবিধে নেই। নির্বাচনে জিতে আওয়ামী লীগ মন্ত্রিসভা গঠন করছেই, আর শেখ হাসিনা প্রধানমন্ত্রী হচ্ছেন। তখন নির্বাচনে দাঁড়াতে নতুন করে বাধা কোথায়? এই সমস্ত কথা যথারীতি মোহাম্মদ ইউনূসকে জানিয়েছেন খলিলুর রহমান। তবে ভালো করে একটু বিশ্রাম যে নেবেন তার আগেই ডাক পড়ল কাতারের দোহায়। দোহা এখন বিশ্ব রাজনীতির বড় মঞ্চ। সেখানে 4 পক্ষের মিটিং, ভারত, আমেরিকা, বাংলাদেশ আর মধ্যস্থতাকারী হিসেবে কাতার তো আছেই। সেখানে আর এক প্রস্তাব জানিয়ে দেয়া হলো খলিলুর রহমানকে, ভারত এখন তোমাদের গার্জিয়ান, ভারতের কথা মতো চলবে, আর না চললে ভারত যে ব্যবস্থা নেবে, সার্জিক্যাল স্ট্রাইক হোক কিংবা সরাসরি যুদ্ধ হোক, আমেরিকা ভারতের পাশে, ভারতের সঙ্গে থাকবে। এবার বলি এই প্রসঙ্গের সবচেয়ে চমকদার বিষয়টি। খলিলুর রহমানকে বলে দেয়া হয়েছে শেখ হাসিনা প্রধানমন্ত্রীত্ব থেকে পদত্যাগ করেননি বলছেন। যদি তাই হয় তবে তিনি পদত্যাগ করেছেন বলে কিভাবে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের অভিমত চাওয়া হলো? আবার বেঞ্চের বিচারপতিরা তখন সেনানিবাসে আছেন, তাহলে কবে কখন তারা শুনানি করলেন? পুরো ব্যাপারটা জালিয়াতি করে করা হয়েছে বলে আমেরিকা এখন দৃঢ়ভাবে বিশ্বাস করছে। এর অর্থ ইউনূস সরকার শুধু যে অবৈধ তা নয়, এই সরকার হচ্ছে জালিয়াতির সরকার। এই অপরাধের বোঝা অর্ধেক হবে যদি অন্তত শেখ হাসিনার পদত্যাগ পত্রটি আমেরিকার কাছে তার কপি কিংবা সেটা যদি পৌঁছে দেয়া যায়। আর যদি সেটা না করা যায় তাহলে সম্ভাবনা আছে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে ফিরিয়ে আনা, তার হাতে সসম্মানে ক্ষমতা ফিরিয়ে দেয়া, তারপর একটি ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করা। ঠিক আছে, এখনকার মতো এখানেই রাখছি। বিশ্বব্যাপী আওয়ামী লীগ নিয়ে আলোচনা। কাতার থেকে খলিলুর রহমান কি বার্তা নিয়ে এলেন, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। গতকালকে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আওয়ামী লীগ ডিসেম্বরে বিজয় উৎসব করবে। বিজয় উৎসব কি উদ্দেশ্যে? এই যে আওয়ামী লীগ এই মুহূর্তে কাজকর্ম করতে পারছে না, আওয়ামী লীগ নির্বাচনে, আওয়ামী লীগকে সরকার প্রজ্ঞাপন জারি করে কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে। এই সব কিছু ডিসেম্বরের যে কোনো সময় উন্মুক্ত হয়ে যাবে, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা উঠে যাবে। এই আলামতটা আমি গতকালকেও খুব জোরালোভাবে পেয়েছি, তার প্রেক্ষিতে ভিডিও দিয়েছি এবং আজকে আবারও কথা বলতে এলাম। বিশেষ করে এই যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, আপনারা জানেন যে গত 25 নভেম্বর তিনি কাতার সফরে গিয়েছিলেন এবং কাতার থেকে তিনি গতকালকে দেশে ফিরে এসেছেন এবং খুব
স্ট্রং বার্তা নিয়ে এসেছেন। কাতারেও আলোচনার মূল বিষয় ছিল কাতারের প্রাক্তন গোয়েন্দা প্রধান খুলাফি আওয়ামী লীগের নির্বাচনী ভবিষ্যৎ নিয়ে দোহায় আলোচনা করেছেন, এমন একটি শিরোনামও করেছে ভারতীয় একটি বার্তা সংস্থা গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের চন্দন নন্দী তার গতকালকের একটি স্টোরিতে। নর্থ ইস্ট নিউজের সেই স্টোরিতেও চন্দন নন্দী বলেছেন যে কাতারের শীর্ষ গোয়েন্দা প্রধানের সঙ্গে খলিলুর রহমানের আলাপ হয়েছে, এবং শুধু তাই নয়, এই কাতার বৈঠকটির জন্য ভারত থেকে উড়ে গিয়েছিলেন ভারতীয় নিরাপত্তা কর্মকর্তাদের শীর্ষ ব্যক্তিত্ব, এবং সেখানে কাতারের প্রাক্তন গোয়েন্দা প্রধান, বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা এবং ভারতীয় শীর্ষ আধিকারিকের মধ্যে আলোচনা হয়েছে। শুধু তাই নয়, মার্কিন একাধিক শীর্ষ কর্মকর্তা, কাতারে অবস্থানরত একাধিক শীর্ষ কর্মকর্তার সাথে আলাপ হয়েছে। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ, আওয়ামী লীগের পুনর্বাসন ইত্যাদি নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সেখানে রোহিঙ্গা পুনর্বাসন নিয়েও আলোচনা হয়েছে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, এবং বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আলাপ আলোচনা হয়েছে, বাংলাদেশ এবং ভারতের নিরাপত্তা নিয়ে আলাপ আলোচনা হয়েছে, ভারত সীমান্তে জঙ্গি তৎপরতা, জঙ্গি কার্যক্রম ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে। এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ আলোচনা আওয়ামী লীগকে নিয়ে, আওয়ামী লীগ কিভাবে নির্বাচন করবে, নির্বাচনী প্রক্রিয়া, এবং শুধু তাই নয়, ইউনূস সরকারের মেয়াদ নিয়েও আলোচনা হয়েছে, এবং ইউনূস সরকার আগামী নির্বাচন করবে কি করবে না এগুলো নিয়েও আলোচনা হয়েছে। মোটামুটি খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। অন্যান্য সূত্র বলছে, নর্থ ইস্ট নিউজ বলছে, সবকিছু মিলে ইউনূস নির্বাচন করবে না, এটি মোটামুটি নিশ্চিত। এখন কি প্রক্রিয়া, কোন প্রক্রিয়ায় একটা তত্ত্বাবধায়ক সরকার হবে সেটি এখনো আলোচনাধীন, চূড়ান্ত সিদ্ধান্তে আসেনি। মার্কিন কর্মকর্তারা খলিলুর রহমানকে মোটামুটি বার্তা দিয়েছেন, পরামর্শ দিয়েছেন যে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে, সোজা কথা। এবং ভারতীয় কর্মকর্তারাও মোটামুটি চাপ দিয়েছেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে সোজা কথা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। ভারত তো আর সরাসরি আওয়ামী লীগ বলে না, বিশেষ কোনো রাজনৈতিক দলের কথা বলে না। ভারত সবসময় যেটি বলে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। এই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে কিন্তু আওয়ামী লীগ। বারবার আওয়ামী লীগ বললে তাহলে ওই যে আমি যেভাবে বলি যে পুরো ভারত অল ইন্ডিয়া আওয়ামী লীগ করে, প্রকাশ্যে বলি কোনো রকম রাগ ঢাক ছাড়া, ভারত তো এটা বলবে না, কিন্তু বাস্তবতা হচ্ছে পুরো ভারত আওয়ামী লীগ করে। ভারতীয় কর্মকর্তা যেটি বলেছে যে আওয়ামী লীগের অংশগ্রহণে নির্বাচন হতে হবে। মার্কিন কর্মকর্তারাও মোটামুটি একটা জায়গায় এসে যে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে হবে, এবং কাতারের যে সাবেক গোয়েন্দা প্রধান তিনি এই বৈঠকগুলোর সমন্বয় করেছেন বলা যায়। দোহা বৈঠকের মূল বিষয় ছিল নির্বাচন অনুষ্ঠিত হলে তাতে আওয়ামী লীগের অংশগ্রহণ, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন এমন একটি বার্তা ছিল। শুধু তাই নয়, আরো এই দোহা বৈঠক ছাড়াও কদিন আগে আপনারা জানেন যে ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করে গেছেন, এবং ভুটানের প্রধানমন্ত্রী গত 22শে নভেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করে বার্তা দিয়েছেন যে সব দলের অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক একটি নির্বাচন করতে হবে। এবং ভারত যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের উপর জোর দিয়ে আসছে, তার পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসন এবং শরণার্থীদের প্রত্যাবাসনের জন্য সম্ভাব্য প্রক্রিয়া সম্পর্কেও ভারতীয় কর্মকর্তা খলিলুর রহমান এবং খোলাইফির মধ্যে বৈঠকে আলোচনা করা হয়। খোলাইফি বলতে কাতারের গোয়েন্দা প্রধান, অর্থাৎ চারিদিকে কিন্তু আওয়ামী লীগের অংশগ্রহণ আপনি আটকায় রাখবেন কিভাবে, দাবায় রাখবেন কিভাবে, যেভাবেই হোক আওয়ামী লীগের অংশগ্রহণ সহ আগামী নির্বাচনটা হবে, এই বার্তাটাই খলিলুর রহমান গতকালকে নিয়ে এসছেন কাতার থেকে। এবং আমরা এগুলো নভেম্বর মাস প্রায় শেষ দিকে চলে এসেছি, আর একদিন আছে। আমি বারবার বলছি যে ডিসেম্বরে আওয়ামী লীগ বিজয় উৎসব করবে। এই বিজয় উৎসবের আলামত চারিদিক থেকে খবর পাওয়া যাচ্ছে, চারিদিকে বার্তা আসছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হবে না। সেই বার্তাটাই নিয়ে এসছেন খলিলুর রহমানও
এখন দেখার বিষয় যে বিষয়গুলো আসলে কিভাবে হয়। খুব জটিল একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি। ইউনূস সরকারের কিভাবে চলে যাওয়া, কিংবা ইউনূস সরকারের রিপ্লেস কিভাবে হবে, কিংবা তত্ত্বাবধায়ক সরকার হবে কিনা, বা তত্ত্বাবধায়ক সরকারের রায়টা তো দিয়েছে যে ওই যে লাস্ট যে রিভিউয়ের রায় হয়েছে সেটি 14 থেকে। তার আগে কি সরকার হবে, কোন ফরম্যাটে সরকার হবে, কোন প্রক্রিয়ায় হবে, কিভাবে নির্বাচন হবে, কে নির্বাচন করবে, এই বিষয়গুলো আছে। এই বিষয়গুলো হয়তো আমরা ডিসেম্বরের প্রথমার্ধের মধ্যেই পরিষ্কার হয়ে যাব, কারণ প্রথমার্ধে তফসিল ঘোষণা ইত্যাদি বিভিন্ন বিষয় আছে, এগুলো খুব শীঘ্রই পরিষ্কার হবে। অর্থাৎ এ কথা পরিষ্কার যে আওয়ামী লীগ নিয়ে চারিদিকে আলাপ আলোচনা চলছে, এবং আওয়ামী লীগকে অংশগ্রহণ করবার বার্তা নিয়েই হাজির হলেন, দেশে ফিরলেন খলিলুর রহমান গতকালকে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।